খুব আলোচিত একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেটি হচ্ছে কালের কণ্ঠে একটি অনুসন্ধানী প্রতিবেদন, জালিয়াতির মালা গেঁথে যাচ্ছেন মালা খান। Contestant number 9 and 23 guitar, 33 drums and 80 sarangi. যেমনই হই না কেন বন্ধুত্বে সবাই এক। সব বন্ধুদের সাথে কথা হবে সব সময় 1 পয়সা প্রতি সেকেন্ডে। এয়ারটেল। দর্শক, নিউজ রুমে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসাবে আছেন কালের কণ্ঠের সাংবাদিক জনাব হায়দার আলী। হায়দার আলী, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, হায়দার আলী এর আগেও নিউজ রুমে অতিথি হয়ে এসেছিলেন, সেটি আরেকটি অনুসন্ধানী প্রতিবেদনের জন্য। হেফাজতে ইসলামের যে কাণ্ড ঢাকা দখলের, সে সময় অনেকে মারা গেছে বলে একটি বেসরকারি সংগঠন তালিকা দিয়েছিল। সেই তালিকা যাচাই বাছাই করে তিনি খোঁজ করেছিলেন যে আদৌ সেটি সত্য কিনা, এবং সেখানে উঠে এসেছিল যে অধিকার নামের সেই বেসরকারি প্রতিষ্ঠান যে লিস্ট দিয়েছিল, সেই লিস্ট অনুযায়ী যে হেফাজত কর্মীরা মারা গেছে তাদের আসলে কোনো ঠিকানাই খুঁজে পাওয়া যায়নি। এই বিষয় নিয়ে এর আগেও এসেছিলেন আমাদের পরিচিত মুখ। আজকে তিনি কথা বলবেন এই মালা খানের জালিয়াতির মালা গেঁথে যাওয়া নিয়ে। হায়দার ভাই, বলতে হবে অসাধারণ একটি প্রতিবেদন। আমরা একটু শুনবো যে এই প্রতিবেদনের শুরুটা কিভাবে হলো, অর্থাৎ এই খবরের পেছনে ছোটা শুরুটা কিভাবে। আসলে গত বুধবার 12টার দিকে আমাকে একজন ফোন দেয়। তো ফোন দিয়ে বলতেছে, ভাই আমি অনেক কষ্ট করে আপনার অফিসে ফোন দিয়ে আপনার নাম্বারটা পেলাম, তো আপনি যদি আমাদের এখানে আসেন, যে সায়েন্স লাইব্রেরির কথা বললো BCSIR এর, তো এখানে এই মালা খান সম্পর্কে বলবো যে এই বিষয়। তো ওনার এমনই আকুতি ছিল যে আপনি আসেন। তো আমি পরদিন একটু সময় করে ওখানে গেলাম, গিয়ে অনেকের সাথে কথা বলি। কেউ ভয়ে কথা বলতে চায় না মালা খানের। এক পর্যায়ে অনেকের সাথে কথা বলতে বলতে একটা পর্যায়ে একজনকে পেলাম, যেটা বিজ্ঞানী সংঘ। তো বিজ্ঞানী সংঘের সেও কথা বলতে চায় না। আমার সাথে কথা বলে নিশ্চিত হয়ে সে আমাকে বললো যে এই ঘটনা। তো একটা যখন মালা খান সম্পর্কে তারা অভিযোগ দিল, অভিযোগ তো যে কেউ দিতে পারে, তার স্বার্থ থাকতে পারে। তো আমি অভিযোগটা যাচাই করার জন্য আমি একের পর ঢাকায় এটা সাবেক যে চেয়ারম্যান ছিলেন, তারপর এই বর্তমান চেয়ারম্যান, অনেকের সাথে কথা বলি। তো মালা খানের যে অভিযোগটা আমি খুব করছি, যেটা গুরুত্ব দিয়েছিলাম, সেটা হলো উনি পাস কোর্স করে কীভাবে PhD করলেন। দ্বিতীয় কথা হলো PhDর একটা নিয়ম আছে। সেই নিয়মটা কি, যে ন্যূনতম 2 বছরের আগে PhD করা যায় না, কিন্তু উনি মাত্র 1 বছর 3 মাসের মতো PhD করেছেন। তো এইসব অভিযোগগুলো, হ্যাঁ, আপনি যেমনটা বলেছেন যে মাস্টার্স না করে PhD করা, কম সময়ের মধ্যে PhD শেষ করা, এবং আরেকটি PhD-তে তার কোর্স সুপারভাইজার ছিল তার নিজের স্বামী। হ্যাঁ, এই 3টা অভিযোগ। আপনি এই বিষয়গুলো নিয়ে যাচাই বাছাই কীভাবে করলেন বা অভিযোগগুলো? তো যখন তারা আমার কাছে বললো যে এই অভিযোগ, সেই অভিযোগের বিষয়ে যখন আমি ঢাকা ইউনিভার্সিটির MPhil এবং PhD বিভাগের যে ডেপুটি রেজিস্ট্রার, তার সাথেও কথা বলি যে আসলে PhDর নিয়মটা কী। ওনার কাছ থেকে আমি জানার পর আবার এই অভিযোগের কাগজ দিতে চায় না। তাই একটা ওইখান থেকে আমার সোর্স তাকে অনেক করে সময় নিয়ে, আমি সারাদিন ছিলাম সেখানে। আমার অফিসকে জানালাম যে এই যে এই নিউজটার জন্য আমার এখানে খাটতে হচ্ছে। অফিসে আমাকে সাপোর্ট দিল, তো আমি সেখানেই ছিলাম, সেখানে দিনভর সেখানে কাজ করি। তো মোটামুটি কাগজপত্র পাই, কিন্তু এক একটার সাথে একটা লিঙ্কেজ আছে। কারণ ওনার কিন্তু চাকরির শুরুতেই জালিয়াতিটা শুরু করে, জালিয়াতির মাধ্যমে শুরু। সেটাও প্রতিবেদনে উঠে এসেছে। আপনি যদি দর্শকদের জন্য খানিকটা বলেন কিরকম জালিয়াতি ছিল? জালিয়াতিটা এরকমই ছিল যে সেখানে 13 জন পরীক্ষা দিয়েছিল। 13 জনের মধ্যে উনি হলো সর্বনিম্ন নাম্বার পেয়েছিলেন, যেটা দেখি 14.50। আর ওইখানের যে প্রথম হয়েছিলেন সে পেয়েছিলেন প্রায় 18-র কাছাকাছি, 22 নম্বর পেয়েছিলেন। এখন সেই তুলনায় দেখা গেছে যে লিখিত নম্বরে কম পেলেও ভাই গিয়ে তাকে 18 নম্বর দেয়, কিন্তু যারা প্রথম, সেকেন্ড, থার্ড হয়েছিলেন তারা ভাই মাত্র 9 থেকে 11 নম্বর দেয়। এটা কৌশলে তৎকালীন যে চেয়ারম্যান ছিলেন BCSIR এর, সে তাকে করার জন্য, তাকে মনোনীত করার জন্য, নিয়োগ দেওয়ার জন্যই
উদ্দেশ্য প্রণোদিত হয়ে তাকে কৌশলে 18 নম্বর দেয় বাইরে, যেটা অকল্পনীয়। লিখিত পরীক্ষায় ফেল করেও ভাইভায় হাইয়েস্ট নম্বর নিয়ে তিনি নিয়োগটা পান। এবং এখন আপনি বলছেন যে তিনি চিফ সায়েন্টিস্ট অর্থাৎ মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়ে যাচ্ছেন। এই নিয়োগ প্রক্রিয়া কতদূর এগিয়েছে বা কি অবস্থা আছে? একেবারে চূড়ান্ত পর্যায়ে যে নিয়োগ প্রক্রিয়াটা সেটা 13 তারিখে পরীক্ষা, কিন্তু উনি হলেন মাত্র 2006 সালে তার নিয়োগ, কিন্তু এখানে 32 বছরও হয়ে গেছে। অনেক কর্মকর্তা যারা স্বর্ণপদক পেয়েছে 2-3 বার, তারা যেটাকে বলে চিফ সায়েন্টিফিক অফিসার হতে পারছে না। কিন্তু মালালা এই চেয়ারম্যান এবং মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তার নিয়ে সহযোগিতা নিয়ে, সিন্ডিকেটের সহযোগিতা নিয়ে সে এই মালাখানের সঙ্গে তো আপনার যোগাযোগ হয়েছে, তিনি অভিযোগগুলোর বিষয়ে কি বলছেন? আমি যখন প্রথম রিপোর্ট করার ক্ষেত্রে কিন্তু আমি অভিযুক্তের বক্তব্য নিতে হয়, এটা আমি সবসময় করি। তো আমি ওনাকে যখন বৃহস্পতিবার ফোন দিলাম, উনি বললো যে আমার সব কাগজপত্র আছে, আমি বৈধভাবে পিএইচডি করেছি, এমনকি আমার নিয়োগপত্রের যে ইয়াগুলো বলছে সেটাও। তাই আমি বললাম যে আমাকে একটু দেন, তো বললো যে আমাকে একটু সময় দেন, শনিবারে আপনাকে এগুলো দিতে পারবো। আমি শনিবার পর্যন্ত ওয়েট করলাম, শনিবারে ফোন দিলাম, সে বললো যে আমি অসুস্থ, আমি আপনাকে দিতে পারছি না। এবং আমি বললাম যে ঠিক আছে আপনি দিচ্ছেন না, কিন্তু আমার অভিযোগের বিষয়ে আপনি যদি কিছু বলেন। তখন অভিযোগের বিষয়ে বললো যে এই বিষয়গুলো সে অস্বীকার করবে। কিন্তু যে ঢাকা ইউনিভার্সিটির যে শিক্ষকের অধীনে পিএইচডি করেছেন, যে কোর্স প্রধান ছিলেন এবং সুপারভাইজার ছিলেন তার স্বামী, ওনার রসায়ন বিভাগে ওনারা পিএইচডি করলেও সুপারভাইজারদের কোনো রসায়ন বিভাগে তাদের কোনো একাডেমিক কোনো ইয়ে ছিল না। এই বিষয়ে আমি ওই চেয়ারম্যানের সাথে এমনকি ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকদের কাছে আমি জানতে চাইলাম যে স্যার, পিএইচডি করতে হলে যে বিষয়ে পিএইচডি করবে সেই বিষয়টা আপনার থাকতে হবে, একাডেমিক্স অনেক থাকতে হবে, এই বিষয়টা নাই। বলো যে এটা আমার ধারণা আছে, এটা আমার জানা আছে, মানে জানা আর স্যার আর একাডেমিক এটা, তো সেও এড়ায় গেল। এমনকি সব কিছুর বিষয়ে এক পর্যায়ে সে বললো যে এই মালা খান অনেক কিছু আমাকে জানায়নি, এমনকি সে ঘোড়া ডেঙিয়ে ঘাট খেতে গিয়ে এই এর মধ্যে পড়ছে। আপনার যাচাই বাছাইয়ের একটা পর্যায়ে আপনি ইউজিসি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন, মালা খান যে বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করে সেটি নিয়েও প্রশ্ন আছে, সেটা যদি খানিকটা বলেন। হ্যাঁ, এইটাও একটা মজার বিষয় যে ইউনিভার্সিটির থেকে তিনি পিএইচডি করেছেন, সেই ইউনিভার্সিটির একটা ভুয়া প্রতিষ্ঠান, ইউজিসির পরিচালক বেসরকারি প্রতিষ্ঠান, ইউজিসির সদস্য মানে বেসরকারি বিশ্ববিদ্যালয়। ওনার সাথে আমি যখন কথা বলি, তো উনি বলেন যে এই প্রতিষ্ঠানের নামে কোনো অনুমোদনই নেই, আর অনুমোদন আছে এরকম বেসরকারি প্রতিষ্ঠান থেকে পিএইচডিও নিতে পারে না, এটাও কোনো ক্ষমতা নেই। সুতরাং এই প্রতিষ্ঠান থেকে যে পিএইচডি নিয়েছেন, উনি যদি পরিচয় দিয়ে থাকে বা এই পিএইচডি পরিচয় দিয়ে থাকে, সেটা অন্যায় এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যায়। তো যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা আছে, যে প্রতিষ্ঠান ভুয়া, সেই প্রতিষ্ঠানের পিএইচডি নিয়ে তিনি হচ্ছেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা। এটা এরকমের একজন। অন্যান্য যারা বৈজ্ঞানিক কর্মকর্তা আছেন তারা কি বলছেন বা তার সহকর্মীরা কি জানেন এগুলো নিয়ে? তারা মানে যেটা চাপা ক্ষোভ ছিল, এত বৈজ্ঞানিক যারা এখানে আছেন প্রায় 225 জন বিজ্ঞানীরা, এরা বলতেছে আমরা একটু নিরীহ টাইপের, আমরা গবেষণা নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু আমার মেয়ের বয়সী, আমার বাচ্চার বয়সী একটা মেয়ে আমাদের বস হয়ে যাবে, এমনকি ভুয়া ডিগ্রি নিয়ে, এইটা আমরা মেনে নিতে পারি না। এখন খুব তীব্র ক্ষোভ সেখানে বিরাজ করতেছে, তারা মানববন্ধন করতেছে, তারা চেয়ারম্যানের কার্যালয়ে ঘেরাও করতেছে, কিন্তু কাউকে পাত্তা দিচ্ছে না। মানে এটার পিছনে এই মালা খানকে কারা সহযোগিতা করতেছে, সেটা হলো বিসিএসসির চেয়ারম্যান, তারপর বিসিএসসির কিছু লোক, মন্ত্রণালয়ের একজন সাবেক বিএনপির মন্ত্রী ছিলেন, তার ভাই সেখানে জয়েন্ট সেক্রেটারি, নাম বলতে চাচ্ছি না, তার প্রত্যক্ষ সহযোগিতায় এই মালা খানরা। মালা খান নিয়োগ তো বিগত 4 দলীয় জোট সরকারের আমলেই সম্ভব। হ্যাঁ, এমনকি ওই সময়ের যে তৎকালীন চেয়ারম্যান ছিলেন, জামাতের একজন নেতা ছিলেন, তার প্রত্যক্ষ ইয়েতে এবং অন্যায়ভাবে অনিয়ম করে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। আর এখন সায়েন্স ল্যাবরেটরির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক তদন্ত আপনি কিছুটা লিখেছেন মালা খানের বিপক্ষে হচ্ছে, সেটা কতদূর কি অবস্থা? সেটা হলো যে উনার নামে আমি যখন চেয়ারম্যানকে বললাম যে এই ঘটনা, এই অভিযোগ, বললো যে ওনার বিরুদ্ধে একটা তদন্ত কমিটি হয়েছে 3 সদস্য বিশিষ্ট, এই তদন্তের রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু আশ্চর্যজনক ঘটনা যে 12 দিন পেরিয়ে গেল, এখনো পর্যন্ত যাদেরকে তদন্ত কমিটির সদস্য করা হয়েছে তাদের কাছে সেই চিঠি পর্যন্ত এখনো যায়নি, এটা আজকে পর্যন্ত। আর আপনার এই প্রতিবেদনের পরে ফিডব্যাক কি সায়েন্স ল্যাব থেকে, আর বাড়তি কোনো পদক্ষেপ? বা আমাকে রাতে 3টার সময় ফোন দিয়ে আমাকে জাগিয়ে তুলছেন একজন বৈজ্ঞানিক কর্মকর্তা সেখান থেকে, বলছে ভাই আপনার রিপোর্ট পড়ছি খুব। তো আমি তো একটু ইয়ে হয়েছি যে, কারণ আমি তো জানি না যে আজকেই যাচ্ছে রিপোর্টটা। তো উনি বলার পর আমি একটু সকাল থেকে আমার মনে হয় যে অনেকে ফোন দিছে,
তারা অনেকে দোয়া করতেছে, এমনকি বাইরে থেকেও যারা এই যে এখানে পরীক্ষা করতে গিয়ে অনেকে এই মালা খানের দ্বারা হয়রানির শিকার হয়েছিলেন, উৎকোচ দিতে হয়েছিল, সে এরকম 2 জন আমাকে ফোন দিয়েছিল। হ্যাঁ, এখন তারা মুখ খুলতেছে, তারা ব্যাপকভাবে তার বিরুদ্ধে করতেছে। এই প্রতিবেদনের পরে এটা রেস ধরে নিশ্চয় আরো প্রতিবেদন হবে? অবশ্যই ফলো আপ রিপোর্ট হবে এবং অন্যান্য মিডিয়া হয়তো করতে পারে। আমার রিপোর্ট আমি এটার ভেতরে এমনকি এই মালা খানদের যারা সহযোগিতা করে, মালা খানদেরকে যারা এরকমের মালা খান যারা বিভিন্ন প্রতিষ্ঠান আছে, তাদেরকে আছে না আমরা মুখোশ উন্মোচন করতে চাই। আমরা দর্শকরা নিশ্চয়ই সেটা প্রত্যাশা করবে এবং এরকম আরো অসাধারণ প্রতিবেদন আপনার কাছ থেকে দর্শকরা আমরা পাবো, সেটাই প্রত্যাশা করি। আর আজকে আমাদের এখানে আসার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আশা করি ভবিষ্যতে আবারও দেখা হবে। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা হায়দার আলীকে বিদায় জানাচ্ছি, সেই সঙ্গে আমরা চলে যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে। ফিরছি বিরতির পর নিউজ রুমের অন্যান্য আয়োজন নিয়ে।